হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভালো মতো পড়াশোনা করছো। আমি আগের ভিডিওতে 1.1.4 এর 2 মার্কস অর্থাৎ গ্রুপ এ সেকশন অ্যান্ড গ্রুপ বি সেকশন 5 মার্কস কমপ্লিট করে দিয়েছি। এই ভিডিওতে থাকছে গ্রুপ সি সেকশন অর্থাৎ 10 মার্কস। ভালো মতো পড়ো, এখান থেকেই সব কমন পাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিও নিচে একটা ভালো দেখে কমেন্ট করবে যদি বুঝতে পারো তো। আচ্ছা, দেরি না করে চলো শুরু করা যাক। পাশে থেকে নয়েজ আসলে ওটার জন্য আই এম এক্সট্রিমলি সরি। প্রথম প্রশ্ন, ব্লুমফিল্ডের তত্ত্বের প্রধান দিকগুলি লিখুন। রাইট দ্য মেইন অ্যাসপেক্টস অফ ব্লুমফিল্ডস থিওরি। পাশে ছাগল চিৎকার করছে, একটু দেখে নিও হ্যাঁ। লিওনার্ড ব্লুমফিল্ড ছিলেন একজন কি বিখ্যাত আমেরিকান ভাষাবিজ্ঞানী। তিনি কি এই তত্ত্বটা দিয়েছিলেন? দেখো, ভাষা তত্ত্বের প্রধান দিকগুলি নিয়ে আমরা আলোচনা করি, চলো। প্রথম পয়েন্ট হচ্ছে আটারেন্স। আটারেন্স মানে কি? আমরা যে উচ্চারণ করি, কোনো একটা সেন্টেন্স যে বলি তো উচ্চারণ করেই তো বলি। তো একটা সম্পূর্ণ সেন্টেন্স যে উচ্চারণ করি সেই উচ্চারণ করাটাকে আমরা কি বলবো? আটারেন্স। যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি, সুপ্রভাত, তুমি কেমন আছো? আমি ক্লান্ত আছি। তাহলে কি এটা? প্রতিটি কি একটা আটারেন্স, আমরা উচ্চারণ করছি। খুব সহজভাবে ব্যাখ্যা করেছি, শুধু পয়েন্টটা মনে রাখবে আর একবার পড়ে নিবে। আর ভিডিওটা ভালো মতো দেখো, আমি তো বলেই দিচ্ছি, তোমাদের মাথায় ঢুকলেই তোমরা নামিয়ে আসতে পারবে। তাই বলছি ভিডিওটা স্কিপ না করে দেখো, গুরুত্ব দেখে নিবে। হ্যাঁ, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি স্পিচ কমিউনিটি। এটা এর আগেও আমি বুঝিয়েছি 2 মার্কসে, বা অন্য কোনো পেপারে হয়তো, আমার মনে আছে। স্পিচ কমিউনিটি মানে কি? একটা কমিউনিটি আছে, একটা সমাজে একটা কমিউনিটি আছে। ওই কমিউনিটি যে ল্যাঙ্গুয়েজ দ্বারা কি করে একে অপরের সাথে কনভারসেশন করে, একে অপরের সাথে কানেক্ট হই, তাই না? একটা কমিউনিটি যে ভাষায় কথা বলে তাকে আমরা বলবো কি স্পিচ কমিউনিটি, রাইট? যেমন বাংলাভাষী জনগোষ্ঠী, এবার একটা জনগোষ্ঠী আছে ওরা বাংলা ভাষায় কথা বলে, তাহলে এটা হয়ে গেল কি একটা স্পিচ কমিউনিটি। ইংরেজি ভাষী সমাজ যেখানে ইংরেজিতে কথাবার্তা বলে, সেটা হয়ে গেল কি একটা স্পিচ কমিউনিটি। থার্ড পয়েন্ট দেখে নিব, ফান্ডামেন্টাল অ্যাসাম্পশন অফ লিঙ্গুইস্টিক্স, ভাষাবিজ্ঞানের মৌলিক অনুমান। তোমরা যদি পারো, চেষ্টা করলেই পারবে, এই ইংলিশে পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করবে। আর যদি না পারো অসুবিধা নেই, বাংলাতেই দাও, কিন্তু এই বুলেট পয়েন্টগুলো করবে। আচ্ছা, এখানে একটা তথ্য আছে, আহ, যে পর্যবেক্ষণযোগ্য তথ্যের ভিত্তিতে কি বলে তিনি মনে করতেন, কে তিনি বলতে, কে ব্লুমসফিল্ড। ভাষার প্রকৃত রূপ বক্তার ব্যবহৃত ভাষার প্রকাশ পায়। হ্যাঁ, মানে ধরো যে এলাকা ভিত্তিক ভাষা চেঞ্জ হতেই পারে। আমি এর আগে উদাহরণ দিয়েছিলাম যে মালদা মুর্শিদাবাদ এদিককার ভাষা একটু আলাদা, কলকাতা সাইডের ভাষা একটু আলাদা। তো ভাষা মেইনলি ডিপেন্ড করে কি মানুষের মানুষের ওপর, যে এলাকার ওপর, এলাকাতে যে মানুষগুলো বসবাস করে, কমিউনিটির ওপর, রাইট? আমি বলে যাচ্ছি, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি জাস্ট, তোমরা পড়ে নিও। আগে আমার ভিডিওটা দেখে নাও, বুঝে নাও, তারপরে পড়বে, দেখবে সব বুঝতে পারবে। 4 নম্বর পয়েন্ট দেখি, বিহেভিয়ারিস্টিক কনসেপ্ট অফ মিনিং, আচরণবাদী অর্থতত্ত্ব। এবার দেখো, ব্লুমফিল্ড কি বলেন, যে আমরা যে কথা বলি, তো সেটা শুধু যে আমাদের ওয়ার্ডের মাধ্যমে আমাদের আমরা যেটা বললাম সেটাই মিনিং করি না। ওই মিনিংটা আসে মেইনলি কার দ্বারা? স্টিমুলাস মানে উদ্দীপকের দ্বারা, রেসপন্স প্রতিক্রিয়া দ্বারা। মানে ধরো আমি একটা উদাহরণ দিলাম, যে আমি কি আছে, আই এম থার্স্টি, ইংলিশেও দিতে পারো, বাংলাতেও উদাহরণ দিতে পারো, যে আমার খুব পিপাসা পেয়েছে। এর মানে কি? এর মানে আমার জল লাগবে, প্লিজ গিভ মি ওয়াটার। এর মানে এটা ইনডাইরেক্টলি বলছে। যেমন আমি বলছি যে আহ, আমার বাড়িতে থাকতে বোরিং লাগছে, এর মানে এটা না। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে যে আমি বেরোবো, আমি কোথাও ঘুরতে যাবো, বুঝলে? হ্যাঁ, নেক্সট পয়েন্ট দেখো, লিঙ্গুইস্টিক ফর্ম, ভাষার গঠন। এটাও পড়িয়েছি আগে। মরফিম, মরফিম হচ্ছে কি সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র একককে আমরা মরফিম বলি। আর ওয়ার্ড কি? অনেকগুলো মরফিম, এক বা একাধিক মরফিম মিলে একটা ওয়ার্ড গঠন হয়। আর এক বা একাধিক ওয়ার্ড মিলে কি গঠন হয়? ফ্রেজ গঠন হয়। পাবো, নিচে পাবো হয়তো, হ্যাঁ, এই যে এক বা একাধিক ফ্রেজ মিলে, সরি, এক বা একাধিক ওয়ার্ড মিলে ফ্রেজ গঠিত হয়। যেমন দেখো, এ গুড বয়, এখানে তিনটে ওয়ার্ড আছে, তিনটে মিলে একটা ফ্রেজ গঠিত হয়েছে। আন্ডার দ্য ট্রি, তিনটে ওয়ার্ড মিলে একটা ফ্রেজ গঠিত হয়েছে। আর এক বা একাধিক ফ্রেজ মিলে কি হয়? সেন্টেন্স গঠিত হয়। দেখো, যেমন দেখো ফ্রেজ, দ্য বয়, দ্য বয়, তুমি এই দুটোকে একটা ফ্রেজ বলতে পারো, রাইট? রিডিং এ বুক, এটা একটা ফ্রেজ। এবার এগুলো মিলে কি হয়েছে? একটা সেন্টেন্স হয়েছে।
তারপরে পয়েন্ট দেখি, সিনট্যাকটিক কনস্ট্রাকশন, বাক্য গঠন। যারা 2 মার্কসের কোশ্চেন দেখোনি বা 5 মার্কসের দেখোনি, ওটা অবশ্যই দেখো, তারপরে 10 মার্কস দেখো, কারণ ওগুলোতেও আমি বিস্তারিত আলোচনা করেছি। ব্লুমফিল্ড বাক্যের গঠন বিশ্লেষণের ওপর বিশেষ গুরুত্ব দেন। শব্দ কিভাবে ফ্রেজ তৈরি হয়, ফ্রেজ কিভাবে সেন্টেন্স তৈরি হয়, ব্যাকরণগত নিয়ম অনুসারে বাক্য গঠিত হয় বা ব্যাকরণ নিয়ম ফলো করি কিনা। তারপর কি, ফনিম। ব্লুমফিল্ড ভাষার সবচেয়ে ক্ষুদ্র ধ্বনিগত একক হিসাবে ফনিমের গুরুত্ব তুলে ধরেন। হ্যাঁ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফনিম, কারণ যদি ফনিম না থাকে ওয়ার্ড গঠন হবে না, ওয়ার্ড যদি গঠন না হতে পারে তাহলে ফ্রেজ হবে না, ফ্রেজ না হতে পারলে সেন্টেন্স হবে না। তাই এই যে ফনিম কোনগুলো, এই যে এটা যারা ইংলিশে অনার্স বা মাস্টার্স করেছে তারা বেশি ভালো বুঝতে পারবে। আসলে আমরা তো এখানেই সীমিত থেকে যাই লেটারগুলোতে, কিন্তু মেইনলি যে উচ্চারণ হয় ওটার ক্ষেত্রে কি, ওটার জন্য ফনিম দায়ী। রাইট, ফনেটিক্স বলে একটা চ্যাপ্টার থাকে, যেমন ওখানে সাউন্ড নিয়ে পড়াশোনা করতে হয়। পি কে বলি আমরা পা সাউন্ড, বি কে বলি বা সাউন্ড, একটা সোয়া সাউন্ড থাকে, ওই টাইপের। উপসংহার তোমরা দিয়ে দিবে, যেহেতু তথ্যের বিশ্লেষণ বলেছে, দিয়ে দিবে। English sensor starts from here. Please look into it. If you like the content, if you like the video, please subscribe the channel. Major aspects of Bloom's theory: utterance, speech community. What is a speech community? A community where a single language is used to contact each other. Fundamental assumption of linguistics: behavioristic concept of meaning. Linguistic form. Please note down the answer. And if you are new in the channel, please do subscribe. Morpheme, word, phrase. Morpheme helps to construct word, word helps to construct phrase, and phrase helps to construct sentences. Phoneme is the smallest unit of sound, and if you change the phoneme, you actually change the meaning. You actually change the word. Like here, B sound, bed, B sound. I change the B sound, C sound, CAT, cat. Bed transform into cat. Pin transform into bean. P sound was changed into B sound. Conclusion: don't forget to mention the conclusion point. I repeat, not every answer. চমস্কির সর্বজনীন ব্যাকরণ বলতে কী বোঝায়, অথবা চমস্কির ভাষা সম্পর্কিত তত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। হোয়াট ইজ মিন বাই চমস্কিস ইউনিভার্সাল গ্রামার, ও ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ চমস্কিস থিওরি অফ ল্যাঙ্গুয়েজ। দেখে নাও, চমস্কির থিওরি আমি কতবার পড়িয়েছি এর আগে, ইউনিভার্সাল গ্রামারটা দেখে নাও। মানে এক কথায় বলতে গেলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কি, চমস্কি বলে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ একই প্যাটার্ন ফলো করে, ওদের যে গ্রামার মোটামুটি একই রকম হয়। রাইট, মানে গ্রামার ছাড়া কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। গ্রামারের উপর বিশেষ জোর দিয়েছেন চমস্কি। দেখো, চমস্কি ভাষা সম্পর্কিত তত্ত্বের প্রধান বৈশিষ্ট্য: সর্বজনীন ব্যাকরণ, এই যে ইউনিভার্সাল গ্রামার মানে কি, প্রত্যেকটা ভাষাতে কি গ্রামার থাকে, গ্রামার ছাড়া অচল। যেমন দেখো, বাংলা, ইংরেজি, হিন্দি বা আরবি ভাষা আলাদা হলেও তাদের গভীরে একই ধরনের ব্যাকরণগত বৈশিষ্ট্য রয়েছে। যেটা বললাম সেটাই, একই রকমের প্যাটার্ন ফলো করে গ্রামারের ক্ষেত্রে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড পয়েন্ট, রূপান্তরমূলক, সৃজনমূলক ব্যাকরণ, ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার।
হ্যাঁ, মানে কি এর মানে হচ্ছে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের গ্রামারে কি থাকে, একটা ডিপ স্ট্রাকচার থাকে, একটা সারফেস স্ট্রাকচার থাকে। যেমন দেখো, যারা ভয়েস চেঞ্জ করেছে বিশেষ করে ইংলিশে, ওরা বেশি ভালো বুঝতে পারবে। বলছে রাম ইট ম্যাঙ্গো, রাইট? আর এখানে কি আছে, দ্য ম্যাঙ্গো ওয়াজ ইটেন বাই রাম। দেখো দুটোর গ্রামার স্ট্রাকচার আলাদা। এটা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, এটা প্যাসিভ সেন্টেন্সে আছে, কিন্তু মিনিং একই দাঁড়াচ্ছে। মানে আমরা মিনিং একই দাঁড়িয়েই কি করতে পারি, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে পারি। এটা চমস্কি উল্লেখ করেছেন আগেই। দেখো তারপরে হচ্ছে কি, লিঙ্গুইস্টিক ইউনিভার্সালস, মানে ভাষাগত বিশ্বজনীনতা। সব ভাষার মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য বর্তমান, হ্যাঁ বর্তমান বা বিদ্যমান। যেমন আমি বললাম ইউনিভার্সাল গ্রামার রুলের ক্ষেত্রে সেম টাইপের। প্রত্যেকটা ভাষাতে কি থাকে, নাউন থাকে, ভার্ব থাকে, সেন্টেন্স থাকে। বাংলাতেও লিখতে পারো, বিশেষ্য থাকে, ক্রিয়া থাকে, হ্যাঁ বাক্য থাকে, নাবাচক বাক্য থাকে, কোশ্চেন ফরমেশন থাকে। আমি বলবো ইংলিশেই লেখো, বাংলা থেকে ইংলিশটাই সহজ। সব ভাষায় এগুলির কোনো না কোনো রূপ রয়েছে, এই কারণে পৃথিবীর যে কোনো ভাষা শেখা মানুষের পক্ষে সম্ভব। ডিসক্রিয়েট ইনফিনিটি, এটাও কিন্তু আমি 2 মার্কসে আলোচনা করেছি। ওই যে আমি বললাম না যে এলএডি, মানে কি প্রত্যেকটা শিশু ইনবোর্ন এবিলিটি নিয়েই জন্মায় ভাষা শেখার। ওকে বাইরের কোনো উদ্দীপনা লাগে না, স্টিমুলাসের প্রয়োজনই হয় না। যেমন দেখো এখানে কি বলছে, মানুষ সীমিত সংখ্যক শব্দ এবং ব্যাকরণগত নিয়ম ব্যবহার করে অসীম সংখ্যক নতুন বাক্য তৈরি করতে পারে। এই যে ওই লেট থাকার জন্য, আমাদের মধ্যে ইনবোর্ন এবিলিটি থাকার জন্য, আমাদের কাছে যদি সীমিত শব্দ থাকে, আমরা বিভিন্ন মানের কি, যেগুলো ওই লিমিটেড শব্দ দিয়ে অনেকগুলো আমরা কি সেন্টেন্স গঠন করতে পারবো, যার মিনিং ডিফারেন্ট। যেমন দেখো এখানে একটা আছে, আই রিড এ বুক, আমি বই পড়ি। এটা একটা সেন্টেন্স। বলছে আই রিড এ বুক ইয়েস্টারডে, আমি গতকাল বই পড়েছিলাম। দুটোর মধ্যে কিন্তু আসমান জমিনের পার্থক্য। আমি বই পড়ি মানে কি, এটা সাধারণ কাজ বোঝাচ্ছে। আমি আজকেও পড়ি, কালকেও পড়ি, পরশুও পড়তে পারি, এরকম। আই রিড এ বুক ইয়েস্টারডে মানে আমি গতকাল পড়েছিলাম, মানে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এটা অতীতের কোনো কাজ বোঝাচ্ছে। একটা বলছে আই রিড এ বুক ইয়েস্টারডে বিকজ মাই টিচার আস্কড মি, বলছে আমি গতকাল বই পড়েছিলাম কারণ আমার শিক্ষক পড়তে বলেছিলেন তাই। দেখছো তিনটের মিনিং কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু একটা লিমিটেড প্রত্যেকটাতে আই রিড এ বুক ইউজ হচ্ছে, আই রিড এ বুক, আই রিড এ বুক। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। প্রিন্সিপালস অ্যান্ড প্যারামিটার্স থিওরি দেখে নাও। বলছে আহ, প্রত্যেক ভাষারই কি কিছু সাধারণ প্রিন্সিপাল থাকে, আর কিছু কিছু প্যারামিটারে তাদের মধ্যে কি ভাষাভেদ থাকে। যেমন তুমি দেখো বাংলাতে আমরা বলছি আমি স্কুল যাই, আমি স্কুলে যাই। সাবজেক্ট সাবজেক্ট আছে, তারপরে অ্যাডভার্ব আছে, তারপর কি আছে, ভার্ব আছে। কিন্তু এখানে দেখো সাবজেক্টের পর ভার্ব আছে, তারপর অ্যাডভার্ব আছে। আবার একটা উদাহরণ দিই, আমি ভাত খাই, তা আই ইট রাইস, সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপর অবজেক্ট আছে। এবার যদি আমি বাংলায় বলি আমি ভাত খাই, তাহলে আমি হয়ে গেল সাবজেক্ট, ভাত হয়ে গেল অবজেক্ট, আর খাই হয়ে গেল ভার্ব। মানে কি এদিক ওদিক হয়ে যাচ্ছে। বাংলার ক্ষেত্রে অবজেক্টটা আগে চলে আসছে, ইংলিশের ক্ষেত্রে ভার্বটা আগে আসছে। মানে থাকলেও কি ওদের প্যারামিটার চেঞ্জ হয়। চমস্কি ভাষাকে কি দুই ভাগে ভাগ করেছে, আই ল্যাঙ্গুয়েজ, ই ল্যাঙ্গুয়েজ, ইন্টারনাল ল্যাঙ্গুয়েজ, এক্সটার্নাল ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে মানুষের মনের ভেতরে থাকা কি ভাষাগত জ্ঞানকে আমরা কি বলি, ইন্টারনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি। চমস্কির মতে মানুষের মস্তিষ্ক ভাষার জন্য একটি বিশেষ মানসিক ক্ষমতা বিদ্যমান। হ্যাঁ ওই লেড যে বলেছিলাম, এটিকে বলা হয় ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি। এই ক্ষমতার সাহায্যে কি করতে পারে, শিশুরা ব্যাকরণ শিখে, হ্যাঁ খুব তাড়াতাড়ি বাক্য তৈরি করতে পারে, নতুন বাক্য বুঝতে পারে, ভাষার নিয়ম আবিষ্কার করে। তারপরে পয়েন্টটি দেখো, লেড পেয়ে গেছি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকুইজিশন ডিভাইস। লেড হচ্ছে কি, চমস্কির মতে মানুষের মস্তিষ্কে জন্মগতভাবে থাকা একটি ভাষা অর্জন যন্ত্র। এর কাজ কি, ভাষার নিয়ম শনাক্ত করা, ভাষাগত ইনপুট বিশ্লেষণ করা, নতুন ভাষা শেখা সহজ করা। এই লেডের জন্যই আমরা তো না, বাচ্চারা কি করে, আহ, ওরা ছোট থেকে অনেক ক্যাপাবল থাকে, বড় হয়েই মানুষ ভাষা শিখতে পারে না। কিন্তু একটা যদি শিশুকে সেই রকম যদি পরিবেশ দেওয়া হয়, একটা এনভায়রনমেন্ট দেওয়া হয়, ও 3টে 4টে কিনা 10টা ভাষা পর্যন্ত শিখতে পারবে, এই লেডের জন্যই।
উদাহরণ দেখি, কোনো শিশু তাকে কেউ ব্যাকরণ শেখায়নি, তবুও সে ঠিকঠাকভাবে বাক্য বলতে শেখে। এটাই তো লেড। যেমন দেখো, আমরা ছোটতে বাংলা শিখি বা কেউ ইংলিশ বলে, কেউ হিন্দি বলে, ওদেরকে কি ব্যাকরণ শেখানো হয়? ওরা তো ডাইরেক্ট ভাষা শেখে। এটা হচ্ছে আসলে লেডের কাজ, যেটা আমাদের ইনবর্ন অ্যাবিলিটি। ইনেট হাইপোথিসিস, জন্মগত তত্ত্ব। কি বলেন? ভাষা কেবল অনুকরণ নয়, হ্যাঁ, অনুকরণ শুধু না যে আমরা কপি করছি। ভাষা শেখার ক্ষমতা জন্মগত। শিশুরা ভাষা শেখার জন্য জৈবিকভাবে প্রস্তুত হয়ে জন্মায়। হ্যাঁ, এগুলো তো আগেই আমরা আলোচনা করলাম, তাই না? তাই বলছি, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা শুধু যদি পয়েন্ট মনে রাখতে পারো, সব নামাতে পারবে। প্যারামিটার সেটিং মডেল। শিশু জন্মগতভাবে ইউনিভার্সাল গ্রামার নিয়ে জন্মায়। ওই একই ব্যাপার। জন্মগতভাবে জন্মায় মানে কি? লেড, ওই ডিভাইসটার জন্য। পরিবারের ভাষা শুনে, বিদ্যালয়ের ভাষা শুনে, সমাজের ভাষা শুনে নিজের ভাষার প্যারামিটার ঠিক করে। ওদের কোনো ব্যাকরণের প্রয়োজন হয় না। জেনারেটিভ ফনোলজি। দেখে নাও, এই তথ্যে কি বলা হয়? ধ্বনির পরিবর্তন নিয়ম মেনে হয়, অবশ্যই নিয়ম মেনে হবে। উচ্চারণের পার্থক্য ব্যাকরণগতভাবে ব্যাখ্যা করা যায়। সাইকোলিঙ্গুইস্টিক্স। এই তত্ত্ব অনুসারে কি তিনি দেখান, ভাষা শেখা একটি মানসিক প্রক্রিয়া। অবশ্যই মানসিক প্রক্রিয়া, এটা তো শারীরিক প্রক্রিয়া না যে এখানে জোর জানাবে। স্মৃতি, চিন্তা, উপলব্ধি ও জ্ঞানীয় বিকাশ ভাষা শিক্ষার সঙ্গে যুক্ত। হ্যাঁ, ভাষা যদি ভাষা শিখবে, তারপর তো ও চিন্তা করতে পারবে, উপলব্ধি করতে পারবে, বা নিজের কিছু ফিলিং ওটা শেয়ার করতে পারবে। সবকিছু ভাষার সাথেই যুক্ত। মেন্টালিজম। চমস্কির মতে কি, ভাষা মানুষের মনের অভ্যন্তরীণ জ্ঞান। ভাষা শেখা মানসিক বিকাশের অংশ। হ্যাঁ, অবশ্যই। তাই ভাষা শেখাকে কেবল আচরণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই যে দেখেন, উপসংহার দিতে ভুলবে না। যখন কোনো তথ্য বিশ্লেষণ করতে বলবে, অবশ্যই উপসংহার দিবে। উপসংহার, যখন কোনো আহ, তথ্যের ব্যাপারে আলোচনা করতে বলবে, উপসংহার অবশ্যই দিতে ভুলবে না। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার, প্লিজ লুক ইনটু ইট। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট, প্লিজ ডু সাবস্ক্রাইব, and if you're new here in the channel, please do subscribe. Main features of Chomsky's theory of language. Please note down the answers, please. আর তোমরা যারা বলছো যে সে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে, আমি সত্যিই তাড়াতাড়ি করছি। তোমরা হয়তো ভাবছো যে সাজেশন বানানো খুব সহজ কাজ, বা এত যে 100% কমন দিয়ে দিচ্ছি, এটা খুব ইজি কাজ। সত্যি কি তাই? তোমরা হয়তো আমার জায়গায় থাকলে বুঝতে পারছো যে কতটা কঠিন কাজ এটা। যাই হোক, আমি তো আর আগে থেকে তৈরি করে রাখিনি। আমি তো মানে ভাবিনি যে আমি চ্যানেল খুলবো বা এটা দিব। তবে আমি এটা বলতে পারি যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারে কোনো প্রবলেম হবে না। তোমাদেরকে আমি আগেই দিয়ে দিব, যাতে তোমরা ভালো মতো রিভিশন করতে পারো। রাইট? তোমাদের আমি স্পেশাল ক্লাসও দিব। যদি কোনো টপিকে কনফিউশন থাকে আমাকে বলবে, আমি ওই টপিকটাতে ক্লাস প্রোভাইড করব। প্লিজ এন্ড দ্য অ্যান্সার উইথ দ্য পয়েন্ট কনক্লুশন। 3 নম্বর কোশ্চেন দেখো, উপযুক্ত দৃষ্টান্ত ব্যবহার করে বিশদে যে কোনো 2 বা 4 প্রকার পাঠ বিষয় সম্পর্কে আলোচনা করো। ডিসকাস ইন ডিটেইল দ্য 4 টাইপস অফ টেক্সট ইউজিং সুইটেবল এক্সাম্পলস। দেখে নাও, এগুলো আলোচনা করেছি আমি, 4টে টাইপই আলোচনা করেছি। যারা 2 মার্কসের ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে। তাই আমি বলি 2 মার্কসের ভিডিও ভালো মতো দেখবে, কারণ ওখানে আমি অর্ধেক কাজ করে দিই। অনেকজন দেখি হয়তো, আমি জানি না কি করো তোমরা, হয়তো স্ক্রিনশট মারো বা পোজ করে নোট ডাউন করো, কিন্তু বুঝবে আমি যেটা এরকম দিই ওটা স্ক্রিনশট করো, অসুবিধা নেই। কিন্তু যেটা আমি ডিটেইলসে বলছি, তোমাদের জন্যই তো বলছি। যদি আমার বোঝানো কাজে লাগে তোমাদের, যখন তুমি শুনবে জিনিসটাকে,
তোমার মাইন্ডে কি ওটা স্টাক হয়ে থেকে যাবে, পরীক্ষা হলে ওটাই মনে পড়বে। দেখো, বর্ণনামূলক পাঠ, এটা তো করিয়েছি আমি, তবুও দেখে নাও। নেগেটিভ টেক্সটও করিয়েছি আমি, ট্রানজেকশনাল টেক্সটও করিয়েছি। রিফ্লেক্সিভ টেক্সটও করানো আছে। English answer starts from here. তারপর প্রশ্ন দেখো, উপভাষা কি? আদর্শ ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য পার্থক্য লিখো। এবার তুমি দেখো, উপভাষা আমি করিয়েছি তোমাদেরকে, ডায়ালেক্ট কি কতবার করিয়েছি, রাইট? তো উপভাষা কি? এটা বুঝতেই পারবে, যখন একটা আদর্শ ভাষার কি আঞ্চলিক রূপ হয়, একটা ছোট কোনো সমাজে, একটা সমাজে যেই ভাষাটা বলা হয় সেটাকেই তো আমরা উপভাষা বলি। মানে একটা আদর্শ ভাষার ছোট্ট ভাগ বলতে পারো। এই যে দেখে নাও, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, আদর্শ ভাষা ও উপভাষার পার্থক্য। তাই যে 10 মার্কসে আসলো না, 5 মার্কসে চলে আসলো, রাইট? বা 2 মার্কসে চলে আসলো, আসতেই পারে। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট ল্যাঙ্গুয়েজ। আদর্শ ভাষা কি? যে ভাষাগুলো আমরা স্কুলে ইউজ করি, অফিসিয়াল কাজগুলোতে ইউজ করি, সেগুলোকে আমরা আদর্শ ভাষা বলবো। বা বই লিখতে, নভেল লিখতে ইউজ করি, সেগুলো হচ্ছে কি আদর্শ ভাষা। উপভাষা কি? আমরা এটা রেগুলার লাইফে ইউজ করি, যেমন গ্রামে ইউজ করি, আমাদের এলাকাতে ইউজ করি, এটা হচ্ছে কি উপভাষা। আঞ্চলিক রূপ এক কথায়। দেখে নাও। আর যে পরীক্ষায় যে ভাঙা কোশ্চেনগুলো আসবে, 5+5 বা 6+4, এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এবার ওই কোশ্চেনে কি আছে, মানে ওই সেম টাইপের একটু কোশ্চেন আছে, সেম টাইপের কোশ্চেন আছে, একটু চেঞ্জ হয়ে যায়, কি পাওয়ার ডাইনামিক ওয়ার্ডটা লেগে যায়। এর আগে এই কোশ্চেনটা এসেছে, তাই বললাম আর কি। আর স্টুডেন্টগুলো ছেড়ে চলে আসে যে পাওয়ার ডাইনামিক এটা কি। একই জিনিস শুধু একটু তফাৎ আছে কি, পাওয়ার ডাইনামিক, ডাইনামিক মানে কি, যে অনেক সময় বিভিন্ন জায়গায় আদর্শ ভাষা অ্যাকসেপ্টেড, উপভাষা অ্যাকসেপ্টেড না। যেমন অফিসিয়াল কাজগুলোতে আমরা কি করি, আদর্শ ভাষা ইউজ করি, কিন্তু উপভাষা ইউজ করি না। এটাই হলো পাওয়ার ডাইনামিক, মানে কোন ভাষার পাওয়ার কতটা, বাস এইটুকুটাই তফাৎ আছে, বাকি অ্যান্সার সেম। আশা করছি বোঝাতে পেরেছি। উপসংহার মেনশন করবে, যেগুলোতে আমি উপসংহার দিয়েছি বা কনক্লুশন পয়েন্ট দিয়েছি, ওগুলোতে দিও, অবশ্যই দিও। আর যেগুলোতে দেইনি আবার ওগুলোতে দিয়ে না বসো।
প্লিজ নোট ডাউন দ্য অ্যান্সার। যারা এই চ্যানেলে নতুন, প্রথমবার ভিডিওটি দেখছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো। 5 নম্বর কোশ্চেন, ভাষা শিক্ষার বিশেষ শিক্ষামূলক কার্যাবলীর গুরুত্ব আলোচনা করুন। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ স্পেশাল এডুকেশনাল অ্যাক্টিভিটিস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। দেখে নাও, এগুলোও করিয়েছি, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। ভাষা শিক্ষার বিশেষ শিক্ষামূলক কার্যাবলীর গুরুত্বতে 1 নম্বর হচ্ছে কি, সৃজনাত্মক কার্যাবলী, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস। এতে কি হয়, শিক্ষার্থীর কল্পনা শক্তি, চিন্তা শক্তি, ভাষা প্রকাশের দক্ষতা বৃদ্ধি করে। হ্যাঁ, কবিতা আবৃত্তি, আহ, গল্প লেখা, অভিনয়, বিতর্ক মানে ডিবেট আর কি, চিত্রাঙ্কন, গান ও নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন ধারণা প্রকাশ করতে শেখে। এর ফলে ভাষার প্রতি আগ্রহ বাড়ে এবং সৃজনশীলতার বিকাশ ঘটে। রাইট? তারপর কি, সাংস্কৃতিক কার্যাবলী, কালচারাল অ্যাক্টিভিটিস, এগুলোও জানো তোমরা। সাংস্কৃতিক কার্যাবলীর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়। রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, ভাষা দিবস, নাট্য দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসঙ্গীত ইত্যাদিতে অংশগ্রহণের মাধ্যমে ভাষার সৌন্দর্য ও সাংস্কৃতিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। তারপর পয়েন্ট কি, আত্মপ্রকাশমূলক কার্যাবলী। এই কার্যকরীর মাধ্যমে শিক্ষার্থীরা নিজের মতামত, অনুভূতি ও চিন্তা প্রকাশের সুযোগ পায়। বক্তৃতা, বিতর্ক, গল্প বলা, প্রবন্ধ রচনা, অভিনয়, দেওয়াল পত্রিকা প্রকাশ, যাকে ম্যাগাজিন বলি, ইত্যাদির মাধ্যমে তাদের আত্মবিশ্বাস, ভাষা দক্ষতা এবং যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পায়। তারপর দেখে নাও, প্রাক্ষবিক বা আবেগীয় বিকাশমূলক কার্যাবলী। এই কার্যাবলী শিক্ষার্থীর আবেগ, সহানুভূতি ও সহযোগিতা ও মানসিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। হ্যাঁ, নাটক, সাহিত্য পাঠ, সঙ্গীত, অভিনয়, কবিতা আবৃত্তি প্রভৃতির মাধ্যমে শিক্ষার্থীরা আবেগ প্রকাশ করতে শেখে এবং মানসিক বিকাশ লাভ করে। খুব ইজি ওয়ার্ডেই লেখা আছে, নোটগুলো দেখে নিবে। দেখে নাও, উপসংহার দিয়ে উত্তর শেষ করবে। ইংলিশ অ্যান্সার স্টার্টস ফ্রম হিয়ার। আজকের এই ক্লাসের লাস্ট কোশ্চেন, ফার্দিনান্দ দ্য সৌসর নির্দেশিত ভাষার তত্ত্বগুলো আলোচনা করুন। ডিসকাস দ্য থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ এজ প্রপাউন্ডেড বাই ফার্দিনান্দ দে সৌসর। দেখে নাও, সৌসরের থিওরি আমরা এর আগেও করেছি, এরকম না যে প্রথম করছি, তাই বুঝতে সুবিধা হবে তোমাদের। আমার ক্লাস দেওয়ার একটাই উদ্দেশ্য, তোমাদের যেন পরীক্ষা ভালো হয়, ভালো নাম্বার পাও। হ্যাঁ, তোমাদের যখন রেজাল্ট হবে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে যে স্যার এরকম, স্যার তো না দাদা, এরকম এসজিপিএ পেয়েছি আমি। খুব ভালো লাগবে তোমাদের, তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো তো। তবে এখানে কলেজের একটা বিষয় আছে, তোমাদের রেজাল্ট শুধু এই রিটেনের উপর ডিপেন্ড করবে না। তোমরা আমাকে বলবে, বলবে, আমি একটা ভিডিও করে দিব এটা নিয়ে, যে কি করে তোমরা কলেজ থেকে বেশি নাম্বার পাবে। তোমরা যদি চুপচাপ থাকো বাড়িতে বসে, তাহলে তো তোমাদের মার্কস যাবে। বুঝলে? শুধু রিটেনের উপর ডিপেন্ড করে না, কলেজের কাছে অনেকটাই নাম্বার আছে তোমাদের। কি করতে হবে আমাকে বলবে, আমাকে জানাবে যদি ইন্টারেস্টেড থাকো তো, না হলে এরকম অসুবিধা নেই। তোমাদের কলেজ যদি খুব ভালো থাকে তো ভালো। আমাদের তো ভালো ছিল না কলেজ, আমাদের মার্কসই দিত না। কলেজের প্রফেসর গুলো থাকতো, যারা প্রফেসরের কাছে টিউশন পড়তো তাদেরকেই মার্কস দিত, বাকিদের দিত না। তাই অনেক ব্যাপার আছে।
Note down the answer and end the answer with a conclusion point. আচ্ছা, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। কনটেন্টটি যদি ভালো ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, একটা কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি কোনো জিনিস নিয়ে ডাউট থাকে তো কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, অসুবিধা নেই। আর হ্যাঁ, ভালো মতো পড়াশোনা করো। আজ রাতে বা কালকের মধ্যে এটা ঠেকিয়ে দাও। আমি কাল আবার ভিডিও নিয়ে আসবো। কাল আশা করি যে কমপ্লিট করে দিব বাকিটুকুটাও। যদি বাই চান্স কিছু থেকে যায় তাহলে ওটাও আমি পরীক্ষার ২ দিন বা ২ দিন আগেই শেষ করে দেবো, যাতে তোমরা ভালো মতো রিভিশন করতে পারো।